যা হয়েছে ঘরের বন্ধ দরজার মধ্যেই হয়েছে, গভীর রাতে। হয়তো তাই তিনজনের মধ্যে কেউ একজন করেছে, বাকি দুজন জানে না, বা দুজন করেছে বাকি একজন জানে না, বা তিনজন মিলেই করেছে, বা এরকমও হতে পারে যে বাইরের কাউকে দিয়ে করিয়েছে, চতুর্থ কাউকে দিয়ে। কিন্তু এটা হতে পারে না যে তিনজনের কেউই কিছু জানে না। বাবা, ললিত, ললিত সকালে ওঠা মাত্র চা খেতে ভালোবাসতো। রোজ সকালে ওর ঘরে আমিই চা নিয়ে যেতাম। আজও আমি ওর ঘরের ভিতরে যখন ঢুকলাম, ললিত, ললিত, চন্দন, নিশা, চন্দন, চন্দন, এটা তো ললিতদার ঘর থেকে আওয়াজ আসছে। নিশা, মা, মা, ললিতা, ললিতা কি হলো? আরে দাদা, দাদা, ললিত, হসপিটাল, দাদাকে হসপিটালে নিয়ে যেতে হবে, চলো। দরজাটা খোলো। সাবধানে, সাবধানে, ধরো। এদিকে আসো। চাবিটা নাও। আমি যাচ্ছি তোমার আর তুমি সাথে। এখানেই থাকো, আমি আর মা যাচ্ছি, আমরা দুজনে আছি হসপিটাল, ঠিক আছে? ডাক্তারবাবু, সরি, পেশেন্ট ডেড অন অ্যারাইভাল। ডেড অন অ্যারাইভাল? হ্যাঁ, ঘরে বা রাস্তার মধ্যেই মারা গেছে। এটা কিন্তু পুলিশ কেস। না, না, না। দরজাটা আমিই খুলেছিলাম, কিন্তু আমার মনে পড়ছে না যে দরজাটা আগে থেকে খোলা ছিল কিনা। আপনার শাশুড়ি শান্তি দেবী, উনি কিছু বলেছেন আপনাকে? কিছু দেখেছেন উনি? না, কিছুই তো বলেনি। যখন মা চিৎকার করলো তখন আমি আর চন্দন মায়ের ঘরের দিকে দৌড়ে যাই। তারপর মনে হলো চিৎকারটা ললিতার ঘর থেকে আসছে। তখন আমরা ওই ঘরে গেলাম আর দেখলাম ললিতা রক্তে মাখামাখি হয়ে রয়েছে, চারিদিকে রক্ত ছড়িয়েছিল, আর মা পাশে দাঁড়িয়েছিল। তারপর? তখন চন্দন ললিতাকে তুললো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আমি তখন দৌড়ে গিয়ে দরজাটা খুলি। কিন্তু আপনি নোটিস করেননি যে দরজার ছিটকিনিটা ভাঙা? না। হসপিটালের ডাক্তার এটা বলছেন যে ললিতের মৃত্যু তাকে হসপিটালে নিয়ে যাবার আগেই হয়েছিল। আচ্ছা, আপনার স্বামী যখন ললিতকে তুলেছিল সেই সময় কি ও মারা গিয়েছিল? আমি বলতে পারবো না স্যার, আমি জানি না। জয়দীপ, গীতা, পুরো ঘরটার ভালো করে তল্লাশি নাও, আর বাড়ির বাইরেটাও দেখবে। হয়তো মার্ডার ওয়েপন এখানেই পেয়ে যাবে। স্যার, আমি ভিকটিমের ফ্যামিলিকে তো বলেই দিলাম ডেড অন অ্যারাইভাল, কিন্তু পোস্ট অ্যানালিসিসে জানা যাচ্ছে ওই মৃত্যুটা রাত 1টা থেকে 3টের মধ্যেই হয়েছে। বডি এখানে 7:15 নাগাদ আনা হয়েছে। খুব খারাপভাবে স্ট্যাব করা হয়েছে। ইন টোটাল 8টা গভীর ক্ষত হয়েছে। ভিকটিম সেলফ ডিফেন্সের জন্য কিচ্ছু করেনি? মানে কোনো রকম ধস্তাধস্তি বা না, হাতাহাতির কোনো চিহ্ন নেই।
কিন্তু একটা ব্যাপার আছে, আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে স্ট্যাবিং এর সময় মনে হচ্ছে মুখটা ওর কাপড় দিয়ে বাঁধা ছিল। যাতে মুখটা বন্ধ থাকে আর ও চেঁচাতে না পারে। হ্যাঁ, ভিকটিমকে যখন এখানে আনা হয়েছিল ওর চেহারা দেখে এরকমই মনে হয়েছিল। ডক্টর, এটা কি সম্ভব যে ভিকটিমকে রাতে শুতে যাবার আগে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল? আর যে সময় একে খুন করা হয় সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এ, তাই খুনের সময় চিৎকার করতে পারেনি? এটা বুঝতে আমাকে ব্লাড স্ট্রিমের ডিটেল এক্সামিনেশন করতে হবে, কারণ সাধারণ টেস্টিংয়ে সিডেটিভের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, অ্যালকোহলেরও নয়। গীতা, ব্যাপারটা অদ্ভুত না? কেউ সামান্য একটু গ্যাপ থেকেই এটাকে কেটে দিল। মনে তো তাই হচ্ছে স্যার, কোনো পাতলা ছুরি ব্যবহার করা হয়েছে। কিন্তু বাড়ির কোনো মেম্বার এটা শুনতে পেল না কেন? স্যার, ভিকটিম ললিত মল্লিককে গাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। একবার কার চেক করে দেখি, হয়তো সেখানে কিছু পেতে পারি। স্যার, ফ্যামিলির লোকজন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার আগে একবারও চেক করেননি যে উনি বেঁচে আছেন কি মরে গেছেন। কেন? হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারটা সাজানো নয় তো, যাতে রাস্তায় মার্ডার ওয়েপন ফেলতে পারে? দাদার খুব বাজে অবস্থা হয়ে গেছিল, এত রক্ত বেরোচ্ছিল যে আমার মনে হয়েছিল সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। উনি মারা গেছেন ততক্ষণে 4 ঘন্টা হয়ে গেছিল চন্দন। তুমি এটাও চেক করোনি? আমার মাথায় তখন কিছুই আসছিল না, না আমার মায়ের, না আমার স্ত্রীর। শুধু যেটা ঠিক মনে হচ্ছে সেটা করেছে। শান্তি দেবী, যে সময় আপনি সকালে ললিতের জন্য চা নিয়ে গিয়েছিলেন সেই সময়ে আপনার বাড়ির মেন দরজার ছিটকিনি ভাঙা ছিল, আপনি সেটা দেখেননি? রোজ সকালে ললিতের ঘরে চা নিয়ে যাওয়া এটা আমার রোজের ডিউটি। ঘরের দরজার দিকে আমি লক্ষ্যই করিনি, আর ভিতরে ললিত, আমার ছেলেটা এমন ভাবে পড়েছিল স্যার, আমার মাথায় কিছু আসেনি। শান্তি দেবী, ললিতকে 8 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আপনারা কেউ কিচ্ছু শুনতে পাননি? একদমই না স্যার, আমরা 3 জন ঘুমের ঘরে ছিলাম। এতটা গভীর ঘুম যে কেউ তোমার বাড়ির ভিতর ঢুকে এলো আর তুমি টেরও পেলে না? মেন দরজার ছিটকিনি কাটা হয়েছে আর তুমি শুনতে পাওনি। তোমার বাড়ির ভিতরে তোমার বড় ভাইকে ছুরি দিয়ে বাজেভাবে 8 বার আঘাত করা হয়েছে আর তুমি কিচ্ছু শুনতে পাওনি। আমরাও তো সেটাই ভাবছি স্যার, যে এসব কিভাবে হয়ে গেল। আর আপনিও কিছু শোনেননি? না। কাল রাতে কেউ এসেছিল, কোনো আত্মীয় বা কেউ? না। আচ্ছা, যখন চন্দন ললিতের লাশ গাড়ি অবধি নিয়ে গেল তখন আপনি বাইরের দরজা খুলেছিলেন। এটা কি করে সম্ভব হতে পারে যে আপনি ওই ভাঙা লকটি দেখেননি? আমি আপনাকে আগেও বলেছি, আমি কিছু বুঝতে পারছিলাম না। চন্দন ললিতদাকে তুলল, মাও ওদের পিছু পিছু আসছিল, আর আমি শুধু গেলাম আর দরজাটা খুলে দিলাম। আপনার স্বামী চন্দন আর আপনার শাশুড়ি শান্তি দেবী দুজনেই হসপিটালে যান, আপনি যাননি কেন? আমার স্বামী আমাকে বাড়িতেই থাকতে বলল। কেন? জানি না। ভিকটিম ছাড়া বাড়িতে আরো 3 জন মানুষ ছিল, কিন্তু তারা কেউই কিচ্ছু দেখেনি, কিচ্ছু শোনেনি। সবকিছু বাড়ির ভিতরেই হয়েছে, এটা হতে পারে স্যার। বাড়িঘর তোর খুব ভালো করে সার্চ করা হয়েছে, কিন্তু এমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি যাতে প্রমাণ হয় এটা পারিবারিক মামলা। একটাও এক্সিবিট হাতে এলো না স্যার, আর ললিতের 8 বার স্ট্যাবিং হয়েছে। এটা মনে হয় না একজনের কাজ হবে স্যার। হয়তো তাই। 3 জনের মধ্যে কেউ একজন করেছে, বাকি 2 জন জানে না, বা 2 জন করেছে বাকি 1 জন জানে না, বা 3 জন মিলেই করেছে, বা এরকমও হতে পারে যে বাইরের কাউকে দিয়ে করিয়েছে, চতুর্থ কাউকে দিয়ে। কিন্তু এটা হতে পারে না যে 3 জনের কেউই কিছু জানে না। জয়দীপ, একটা কাজ করো, ললিতের ছোট ভাই চন্দনের স্ত্রী নিশা আর ওদের মা শান্তি, ওদের ডিটেল নাও। গার্ডেনে বাচ্চাদের যে খেলার দোলনা দেখি আমরা, ওই সব জিনিসই বানানোর ফ্যাক্টরি ছিল ললিতার। শুরুটা খুবই ছোট একটা ইউনিট দিয়ে হয়েছিল, কিন্তু পরে একটা বড় ফ্যাক্টরি হয়ে যায় এটা। স্যার, আমি শীতল মেহরা, এই ফ্যাক্টরির ম্যানেজার।
সকালেই শুনলাম ললিত বাবুর ব্যাপারে। আমি ওনার বাড়ি যাচ্ছিলাম, তখনই আপনি ফোন করেন। ললিত মল্লিক কি ফ্যাক্টরি একমাত্র ওনার? হ্যাঁ স্যার, আমি যতদূর জানি উনি এই ফ্যাক্টরির সোল প্রিপারেটর। কাল রাতে ললিত মল্লিকের বাড়িতেই তার খুন হয়। হ্যাঁ স্যার, আমি শুনলাম। আচ্ছা, ললিত মল্লিকের ভাই চন্দন, মা শান্তি আর চন্দনের স্ত্রী নিশা, এই তিনজনের মধ্যে এমন কে যে ললিত বাবুকে মারতে পারে, বলতে পারবে? স্যার, আমি শুধু ফ্যাক্টরিটাই ম্যানেজ করি, ওনার পার্সোনাল লাইফের ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। তো আর কেউ আছে যে এটা চায় যে ললিত বাবুর মৃত্যুটা এতটা ভয়ঙ্কর হোক? আমি সত্যি কিছু জানি না স্যার। বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। এই শুনেছো তুমি, রুঝানপুরের ললিত মল্লিকের মার্ডার হয়ে গেছে? কি বলছো তুমি রজনী? হ্যাঁ, বাজারে তো এই আলোচনাই হচ্ছে। কি করে হয়েছে মা? জানি না কমল, শুধু শুনলাম আমি। সন্ধ্যা, বাজারটা নিয়ে যা। এই মার্ডারটা কখন হয়েছে রজনী? সবাই এটাই বলছে কাল রাতে হয়েছে। ললিতার চন্দন মল্লিকের কাছে সব মিলিয়ে 45 একর জমি আছে। এই পুরো ক্ষেত কি চন্দন সামলায়? আগে ক্যাপ্টেন মল্লিক ছিলেন, এদের দুজনের বাবা। চন্দন সবসময় পাশে থাকতো। গত 3 বছর ধরে চন্দনই সবকিছু দেখছে। ক্যাপ্টেন মল্লিক যবে থেকে মারা গেলেন। তো ললিত কখনো খেতে আসতো না? আরে উনি ফ্যাক্টরি দেখবেন না ক্ষেত সামলাবেন? আগেই ললিত তার ব্যবসা গড়ে তুলেছিল। কিন্তু দুই ভাইয়ের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল গো, ঝগড়া টগড়ার কোনো ব্যাপারই ছিল না। ওই বলে না, সুখী পরিবার। সুখী পরিবারে খুন হয়ে গেল বাড়ির ভিতরে, তাও রাতের বেলায়। আর সুখী পরিবারের সবাই এত গভীর ঘুমেছিল যে কেউ কিচ্ছু শোনেনি আর কিছু দেখে। সত্যি বলবো স্যার, সারা গ্রামের সবার মুখেই একটাই কথা, এটা কি করে হলো? ঘরের মধ্যে কেউ এসব করে যাবে আর কেউ জানতেই পারবে না। ব্যাপারটা একটু গন্ডগোলে না স্যার? গ্রামের কেউ? হ্যাঁ, গ্রামের মধ্যেই কেউ হতে পারে। যে এসেছে সে গ্রামেরই হবে, কিংবা তাকে ডেকে আনানো হয়েছে এই কাজটার জন্য। গ্রামেরই কেউ কেন এই কাজ করবে? আপনি কি এটাই বলতে চাইছেন যে চন্দন, ওর বউ বা ওর মা বাইরে থেকে কাউকে ডেকে এনেছে ললিতকে মারবার জন্য? ললিতের মৃত্যুর পরে ওর ফ্যাক্টরি আর ওর ভাগের জমি কে পাবে? দেখতে গেলে ললিতের বউ আছে, একটা ছেলেও আছে। স্ত্রী আর ছেলে? হ্যাঁ তো। এই দুজন কোথায় ছিল? না তো বাড়িতে ছিল আর না শেষকৃত্যে এসেছে। মল্লিক বাড়িতে তো এই বিষয়টা নিয়ে কথাই বললো না। সম্পর্ক ভেঙে গেছিল। ললিত আর ওর স্ত্রী দুজনে আলাদা থাকতেন। এটা শুনেছি যে ললিতের স্ত্রী ছেলের সাথে চণ্ডীগড়ে থাকেন। नारायणाय वासुदेवाय हरये परमात्मने परतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। वासनात्म वासुदेवस्य वासिनत्रय भुवनत्रयम्। আশু, হলো বাবা? খেয়েছিস তো? ভেরি গুড। ব্যাগ। স্যার, ললিতদা আর সুধা বৌদি 8 বছর আগে আলাদা হয়ে যায়। কেন আলাদা হয়ে যায়? সুধা বৌদি ব্যাংকে কাজ করত। বৌদির ট্রান্সফার যখন চণ্ডীগড়ে হলো তখন দাদাকে ছেড়ে চলে যায়। ডিভোর্সের কেস এখনো চলছে। 8 বছর ধরে? না, 8 বছর ধরে নয়, 2 বছর আগে ডিভোর্সের অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল, যেটা এখনো চলছে। গুড মর্নিং সুধা। গুড মর্নিং দীপক। তাড়াতাড়ি চলো, নতুন স্যার আমাদের মিটিংয়ে ডেকেছে। তুমি যাও, আমি 2 মিনিটে আসছি। ফ্যাক্টরিটা তো হয়তো পুরোপুরি সুধার ছেলে আশিস পাবে, কিন্তু 45 একরের মধ্যে কতটা জমি সুধা
আর তার ছেলে আশিসের নামে হবে? এর মধ্যে কোনো গড়বড় নেই স্যার। অর্ধেকটা জমি মানে 22.5 একর যে দাদার অংশটা আছে সেটা ওদের পরিবার পাবে, আর অর্ধেকটা অংশ পার্কে বাচ্চাদের দোলনা এইসব বানানোর যে কারখানা আছে, অ্যাকচুয়ালি তার অর্ধেক ইনভেস্টমেন্ট আমার বাবা করেছিল। তো সেই হিসেব অনুযায়ী আমাদের একটা অংশ পাওনা, মানে অর্ধেকটা ইনভেস্ট তো বাবা করেছিল, তাই। তার মানে সরাসরি বলতে গেলে ফ্যাক্টরির অর্ধেক অংশ তোমার হবে, রাইট? হ্যাঁ স্যার। এই ফ্যাক্টরির অর্ধেক অংশের জন্য তুমি তোমার বড় ভাইকে খুন করলে? শান্তি দেবী, আপনি কি এই ব্যাপারে কিচ্ছু জানতেন যে আপনার ছোট ছেলে চন্দন আপনার বড় ছেলে ললিতের খুন করতে চলেছে? কি? এবার আপনি আমাদের এটা বলুন, আপনি কি এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন? ললিত আমার ছেলে ছিল, বড় ছেলে। চন্দন ওকে মারবে কি করে? এইসব কি জিজ্ঞেস করছেন আপনি? কি সব প্রশ্ন করছেন আপনি? জিজ্ঞেস করছি না, বলছি চন্দন একাই মেরেছিল না কাউকে ডেকেছিল সাথে? কে যুক্ত ছিল ওর সাথে এই চক্রান্তে? তোমার শাশুড়ি না তুমি নিজে, নিশা? আমি এইসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। বাড়ির ভেতরে হত্যা হয়েছে, তোমার ঠিক পাশের ঘরে, আর তুমি কিছু দেখলে না, কিছু শুনলে না? আগে না। আপনি এটা ভাবলেনই বা কি করে যে আমার ছোট ছেলে বড় ছেলেকে খুন করবে, আর তাও জমি আর ফ্যাক্টরির জন্য? এটা প্রথমবার তো হয়নি না? যদি হয়ে থাকে তো? আর এই কেসে আমাদের আপনাদের তিনজনকেই সন্দেহ যে আপনারা তিনজনে মিলে ষড়যন্ত্র করে বাইরে থেকে কাউকে ডাকিয়ে আর ললিতকে খুন করিয়ে দিলেন। না স্যার, আমি কাউকে ডাকিনি। আর আপনার যদি না কাউকে বিশ্বাস হয় তাহলে আপনি আমাদের ওখানে গিয়ে যাকে তাকে জিজ্ঞেস করুন। স্যার, সবাই বলবে যে আমাদের দুই ভাইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কোনো ঝামেলা ছিল না, আমরা আমাদের জীবন খুব সুখেই কাটাচ্ছিলাম। কিন্তু ললিত বিবাহিত ছিল, তার একটা সন্তান আছে, এটা প্রথমে তুমি জানাওনি কেন? কি বলতাম স্যার, ললিত দাদা সুধা বৌদি আর আশিসের সাথে গত 8 বছর ধরে দেখা করেনি। দুজনের মধ্যে কোনো কথাবার্তাও হতো না, কোনো ফোন কলও হতো না। আসলে ওই সম্পর্ক থাকা বা না থাকা আমাদের ফ্যামিলির কাছে তার কোনো ইম্পর্টেন্স ছিল না। কিন্তু ললিতের এই পৃথিবীতে থাকা বা না থাকা তোমার পক্ষে খুব ইম্পর্ট্যান্ট, কেননা ললিত মল্লিক এই পৃথিবীতে না থাকলে সেটা তোমারই লাভ। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না স্যার, সত্যিটা এটাই হলো যে দাদা চলে যাওয়াতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দাদা আমার কাছে একেবারে বন্ধুর মতো ছিল, আমাদের মধ্যে খুব ভালোবাসা ছিল। আর আপনি যে অভিযোগটা আমার ওপর করছেন সেটা পুরোপুরি ভুল। সালাম সাহেব, ছোট্ট একটা গ্রাম এই রুঝানপুর। ব্যাপারটা যদি একটু কোনো গন্ডগোল থাকতো কথা উঠতো, কিন্তু প্রত্যেকেই বলছে যে ললিত মল্লিক খুব ভালো মানুষ ছিলেন। ফ্যাক্টরির লোকরাও এটাই বলছে। তো ঘটনাটা ঘটলো কি করে গোবিন্দ? ভালো লোকের খুন হয়েছে মানে খারাপ লোক ইনভলভ রয়েছে এতে। এবার এই খারাপ লোকটা এই গ্রামেরই নাকি বাইরে থেকে আনা হয়েছে, এর খবর লাগা। যতীন, সমস্ত এলাকা জুড়ে যত হিস্ট্রি শিটার রয়েছে আমার সবার হিস্ট্রি চাই যেদিন হত্যা হয়েছিল, সবার হিস্ট্রি। ঠিক আছে ম্যাডাম, হয়ে যাবে। মা, চন্দন, তোমরা কি সত্যি সত্যি কিচ্ছু শোনোনি? অদ্ভুত কথা বলিস, তুইও আমাদেরকে পুলিশের মতো জিজ্ঞেস করছিস। না চন্দন, মানে আমি তো কিছু বুঝতেই পারছি না। বাড়িতে ঘরের মধ্যে এরম ভাবে ললিতদাকে এসে কে মেরে যেতে পারে? সেটা তো আমাদেরও বিশ্বাস হচ্ছে না, এসব কে এসে করে গেল। কিন্তু তুই যেভাবে কথা বলছিস না, তাতে তো এটাই মনে হচ্ছে যে তুই সন্দেহ করছিস দাদাকে আমরা মেরেছি। এটা তো বোঝা যাচ্ছে যে এই খুনটা কোনো দুজন মিলে করেছে, হয়তো বাইরে থেকে কেউ এসছে, নয়তো এটা ইনসাইড জব। চন্দন মল্লিক, ওনার স্ত্রী নিশা মল্লিক আর মা শান্তি দেবী, তিনজনেরই ফোন রেকর্ডস খুব ভালোভাবে স্ক্যান করা হয়েছে স্যার। সমস্ত কলগুলোকে স্টাডি করা হয়েছে। আর এই কলগুলোর মধ্যে একটা কলও নেই যেটা ভাড়াটে খুনিকে করা হয়েছে? আগে না স্যার, আমার খোঁজর গ্রামের কোনা কোনা খোঁজ নিয়ে দেখেছে স্যার। এই দুই ভাইয়ের মধ্যে কোনোদিনও স্বপ্নেও কথা কাটাকাটি হয়নি স্যার। জেলার সমস্ত হিস্ট্রি শিটারদের মুভমেন্ট রিপোর্ট বার করা হয়েছে, ওই এলাকার আশেপাশে কেউ ছিল না। তাহলে এমন কি অ্যাঙ্গেল আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না? আর এই ফ্যাক্ট এই কেসটার উপর তলোয়ারের মতো ঝুলছে যে বাড়ির ভেতর এত ভয়ানক খুন হয়েছে আর বাড়ির লোকেরা কিছুই জানে না। স্যার, 3 জন সাসপেক্ট আছে, চন্দন, ওর ওয়াইফ নিশা আর ওর মা শান্তি দেবী। এরকম হতে পারে এর মধ্যে 2 জন মার্ডারের সাথে যুক্ত, তৃতীয় জন জানেই না। কিন্তু প্রশ্ন হলো এটাই যে সেই দুজন কারা যারা এই খুনটা করেছে?
আর সেই তৃতীয় জনটাই বা কে, যে এ বিষয়ে কিছুই জানে না? এটা কি বিশ্বাসযোগ্য যে ললিতের মতো একজন জোয়ান লোককে নিশা বিছানায় চেপে আটকে রেখেছিল, একটুও চেঁচাতে দেয়নি? নাকি চন্দন চেপে ধরেছিল আর নিশা মেরেছিল? প্রতিটা আঘাত খুব গভীর ছিল স্যার, যথেষ্ট শক্তি দরকারি 8 বার আঘাত করার জন্য। নিশা এটা পারবে করতে? না স্যার, আমার মনে হয় না ও এরকমটা করতে পারে। তাহলে কি চন্দন সবটাই একা করেছিল? কিন্তু চন্দন যদি একাই করে থাকে তাহলে প্রথম আঘাতের পরেই ললিত চিৎকার করত। চন্দন, 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 আর বিছানা ছাড়া পুরো ঘরটাতে আমরা কোথাও এক ফোঁটা রক্তও পাইনি, আর ঘরের কোনো জিনিসই একটু ওলটপালট হয়নি। যদি চন্দন মল্লিক এগুলো একা করে থাকে তাহলে ললিত নিশ্চয়ই প্রতিরোধ করত, দুজনে লড়াই হতো, আর এই লড়াইয়ে চন্দনও আঘাত পেত। বড় আঘাত না হলেও কোনো ছোটখাটো অল্প আঘাত তো হতেই পারত। আর তার জন্য যথেষ্ট চিৎকারও হতো, যার ফলে পাশের রুমে নিশা মল্লিক আর শান্তি মল্লিক দুজনেই শুনতে পেত। এরকম হতে পারে স্যার যে 3 জনই ললিতের ঘরে ছিল আর একসাথেই ললিতকে মেরেছে। হসপিটালে যাওয়ার সময় চন্দন নিশাকে বাড়িতেই থাকতে বলল। আমি যাচ্ছি তোমার সাথে। তুমি এখানেই থাকো। আমার স্বামী আমাকে বাড়িতেই থাকতে বলল। হয়তো নিশাকেই মার্ডার ওয়েপন লুকোনোর দায়িত্ব দেওয়া হয়েছিল আর ক্রাইম সিনও পরিষ্কার করতে বলা হয়েছিল। ওর হাতে সময় ছিল কারণ চন্দন আর ওর মা লাশকে হসপিটালে নিয়ে যায় আর তারপরে আমাদের কাছে খবর দেয়। বাড়ির মেন গেটের ছিটকিনিটা ভাঙা ছিল। এটা কি আমাদের দৃষ্টিটাকে অন্যদিকে ঘোরানোর একটা চেষ্টা? এটা প্রমাণ করার জন্যই যে ঘরের ভেতরে বাইরের কেউ এসেছিল? বা এটাও হতে পারে স্যার, হয়তো সত্যি কেউ বাইরে থেকে এসেছিল, শান্তি, চন্দন আর নিশার বলায় ও খুন করে দিয়েছে। কিন্তু স্যার প্রপার্টি ছাড়াও আর কোনো ক্লিয়ার মোটিভও তো নেই এদের 3 জনের। ললিত মল্লিকের এক্স ওয়াইফ সুধা, ওটা থেকে কোনো অ্যাঙ্গেল বেরোতে পারে? স্যার ও চণ্ডীগড়ে সেটেলড আছে। কথা বলে ওর সঙ্গে। এই এক্স ওয়াইফের অ্যাঙ্গেলটা একটু গভীরভাবে দেখা যাক। জমি আর ফ্যাক্টরিতে ললিত মল্লিকের ভাগ একটা মোটিভ হতে পারে, আর এই মোটিভটা যাকে সবচাইতে বেশি লাভবান করবে সেই এই চক্রান্তের পর্দা ফাঁস করবে। হাই। বলো। তাহলে ক্লায়েন্টের সাথে মিটিং কেমন হলো? ঠিকঠাক, একটু দনমনো করছিল ইনভেস্টমেন্ট করতে, তারপর আমি কনভিন্স করে ফেলেছি। হোপ ফর দ্য বেস্ট। ব্রিলিয়ান্ট। কফি? 2 কফি। মোটিভ পরিষ্কার বোঝা যাচ্ছিল, ললিতের জমির ভাগ আর তার পরিশ্রমের দ্বারা গড়ে তোলা প্লেগ্রাউন্ড ইকুইপমেন্টের ফ্যাক্টরি, যেটা খুব ভালোই চলছিল। কিন্তু খুনের মধ্য দিয়ে এই মোটিভটা কে এবং কিভাবে হাসিল করতে পারত সেটা এখনো পরিষ্কার নয়। সন্দেহের তীর খুবই দৃঢ়ভাবে বাড়ির 3 জন সদস্যের দিকেই ছিল, কিন্তু বাইরের দরজার ভেঙে যাওয়া কিছু অংশ কোনো বাইরের লোকের দিকে ইশারা করছিল। কিন্তু যেইভাবে তদন্ত এগিয়ে চলল তাতে সমস্ত অ্যাঙ্গেলই ঘুরে ফিরে বাড়ির লোকের উপরেই আঙুল তুলছিল, যারা হয়তো বাইরের কারো সাহায্য নিয়েছিল। কোমলও আমাদের সন্দেহ করছে। স্যার, অনেক কষ্টের পরে এই 2টো খবর আমি বার করতে পেরেছি। তাড়াতাড়ি বল গোবিন্দ। প্রথম কথা হলো 13ই অক্টোবর রাত থেকে এই রুঝানপুর গ্রামের একটা ছেলে নিখোঁজ। নাম? কোনো অলোক শর্মা নামের। এই অলোক শর্মার সমস্ত ডিটেলস আমার চাই। তুই পরের খবরটা বল গোবিন্দ। সাহেব, 45 একর জমির কথা ছিল, তাই আমি রেজিস্ট্রেশন অফিসে গেছিলাম। পেপারসে কোনো গড়বড় রয়েছে? না সাহেব, পেপার তো সবকিছু ঠিকই আছে, কিন্তু এটা জানতে পারলাম
যে ললিতের ভাগে যে 22.5 একর জমিটা ছিল তার থেকে 5 একর জমি সেটা ওর বোন কোমলের ছেলে দেবের নামে করে দিয়েছে। সন্দেহের কারণটা কি? এই দেবের বয়স হচ্ছে 12, আর ওই একই বয়সের ললিতের একটা নিজের ছেলে আছে আশিস, ওর নামে কিন্তু কিছুই দেয়নি। আর চন্দন ওর বোনকে কিছুই দেয়নি ওর নিজের ভাগের থেকে। শুধু এই কারণেই আমার একটু খটকা লাগছে। সুধা মল্লিক, হ্যাঁ আমি, বলুন। আপনি আপনার হাজবেন্ড, আপনার এক্স হাজবেন্ড ললিতের শেষকৃত্যে এলেন না? আপনি তো নিজেই বললেন ম্যাডাম, ও আমার এক্স হাজবেন্ড। আদালত এখনো এক্স বলে ডিক্লেয়ার করেনি, ডিভোর্স কেস চলছে আপনার। আপনার ছেলে আশিসকেও তো পাঠালেন না আপনি মুখাগ্নির জন্য। দেখুন ম্যাডাম, আইনের সম্পর্ক শুধু পেপারেই হয়। গত 8 বছর ধরে আমার মিস্টার ললিত বা মল্লিক ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক তো আছে ম্যাডাম, বেশ ভালো জমি জমা, খুব ভালো চলতে থাকা কোম্পানির 50% ভাগ আইনিভাবে আপনি আর আপনার ছেলে পেতে চলেছেন। ম্যাম, একটা টপ ব্যাংকে আমি সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার, ভালোই স্যালারি পাই আমি। ফাইন্যান্সিয়ালি আমার আর আমার ছেলের ফিউচার সিকিউরড, তাই কখনো একটা টাকাও আশা করিনি মিস্টার মল্লিকের কাছে। আপনারা দুজন আলাদা কি করে হলেন? সরি, ব্যাপারটা পার্সোনাল, আমি শেয়ার করতে চাই। একজন মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু সেই লোকটা আমার কাছে 8 বছর আগেই মারা গেছে। আপনার অতীত ইতিহাসের হিসেবে উনি হয়তো মারা গিয়েছেন অন পেপার, কিন্তু এখন আইনিভাবে ললিত মল্লিক মার্ডার হয়েছে, আর আপনি আমাদের সাসপেক্ট সুধা দেবী। ওকে, ডিভোর্সের কারণ ছিল এটাই যে আমাকে বাঁচতে হতো, মিস্টার মল্লিককে অথবা আমার ক্যারিয়ারকে। আমি ক্যারিয়ারকে বেছে নিই। ডিটেলে বলুন। ম্যাম, আমার যখন ললিতের সাথে বিয়ে হয় তখন আমি 21 বছরের, 13 বছর আগেকার কথা। সেই সময় আমার পোস্টিং রুঝানপুর ব্রাঞ্চে ছিল। তারপর আশিস হলো, তখন চণ্ডীগড় ট্রান্সফারের অফার আসে। এটার জন্য আমি অনেকদিন ওয়েট করছিলাম। আপনি চণ্ডীগড় থেকে বিলং করেন? আগে না, কিন্তু আমি এখানেই বিলং করতে চাইতাম, আর এখানে আমার পোস্টিংও এক সিনিয়র অফিসারের লেভেলে হয়। কিন্তু ললিত আমার সঙ্গে এখানে আসতেও চায়নি, আর আমাকেও আসতে দিতে চায়নি। ঝগড়া হয়েছিল অনেক। ললিত চাইতো যে আমি জব ছেড়ে ঘর সামলাই, ওর প্যারেন্টসদের সেবা করি, দেখাশোনা করি, যেটা আমার পক্ষে ইম্পসিবল। তাই আমি অনেক ভেবেচিন্তেই ওর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত। আর কোনো ইস্যু ছিল না আপনাদের মধ্যে? স্বামী স্ত্রীর মধ্যে অনেক ইস্যুই থাকে ম্যাম, কিন্তু আপনি এমন কোন ইস্যু খুঁড়ে বের করতে চাইছেন? পৈতৃক জমি বা ফ্যাক্টরি? আর আমি যে একটু আগেই বললাম আমার ওর ওপর কোনো লোভ নেই, আর লাকিলি প্রয়োজনও একেবারেই নেই। আপনারা 8 বছর আগে আলাদা হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ডিভোর্সের জন্য 2 বছর আগে ফাইল কেন করলেন? কারণ আমরা দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এদিকে ছেলে বড় হচ্ছে, সো 2 বছর আগে আমরা বোঝাপড়া করে ডিভোর্স ফাইল করি, আর এর মধ্যে গ্র্যান্টও হয়ে যেত। আর এই সব কথার মাধ্যমে আপনি যদি এটা খোঁজার চেষ্টা করেন যে ললিত মল্লিকের মার্ডারে আমি ইনভলভড, সো আই এম রিয়েলি সরি, আপনি খামোকা আপনার সময় নষ্ট করছেন। নষ্ট তো জমি হচ্ছিল। আপনার ছেলে আশিসের অধিকারের জমির 5 একর আপনার ননদের ছেলে দেবকে দিয়ে দেওয়া হয়েছিল। এই 8 বছরে ললিত মল্লিক আশিসের সাথে একবারও দেখা করেনি, ওর নামে জমি লিখে দেওয়া তো দূরের কথা। এই ব্যাপারটা তো খারাপ লাগারই কথা, কিন্তু তার যে এক্সপেক্ট করে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। আমার কাছে এই চ্যাপ্টারটা 8 বছর আগে থেকে বন্ধ, আজও বন্ধ, আর পরেও বন্ধই থাকবে। সুধার ফোন রেকর্ডস বার করো, দেখা যাক কোনো অন্য অ্যাঙ্গেল বেরোয় কিনা। ইয়েস স্যার। আর হ্যাঁ, সুধার ডিভোর্স প্রসিডিং এর সব পেপার বার করো। 8 বছর ওরা আলাদা রয়েছে। মিউচুয়াল ডিভোর্সের কথা বলছে, কিন্তু ডিভোর্সের কেস 2 বছর ধরে আদালতে ঝুলে আছে। খোঁজ নাও, কোনো বার্গেনিং চলছিল না তো জমি বা ফ্যাক্টরি নিয়ে? ওকে স্যার। আর সুধার পার্সোনাল আর প্রফেশনাল ডিটেলস আমি নিজে বার করছি স্যার। কি হয়েছে? খুব আপসেট দেখাচ্ছে, কোনো প্রবলেম? কিন্তু কেন আমার নিজের ভাই তার একমাত্র ভাগ্নের নামে কেন জমি গিফট করতে পারে না? তাছাড়া এই গিফটের সাথে ললিতদার মার্ডারের কি সম্পর্ক আছে? সম্পর্ক কেন থাকবে না কোমল দেবী? হতে পারে ললিত তার ভাগনা দেবকে জমির যে টুকরোটা গিফট হিসেবে দিয়েছিল, সেই গিফট আপনার বৌদি সুধার বুকে কাঁটার মতো বিঁধেছিল।
যার থেকে ললিত ডিভোর্স নিতে চাইছিল? আপনি না স্যার পুরোপুরি ভুল রাস্তায় যাচ্ছেন। ললিত দাকে সুধা বৌদি অনেক দিন আগে ছেড়ে চলে গেছেন, আর তারপর থেকে একবারও ফিরে আসেনি। আর দাদাও আশিসের মুখ এ ক বছরে একবারও দেখেনি। হতে পারে দেখেনি, কিন্তু কোমল দেবী আদালত তো দেখবে। আদালত দেখবে যে কোনটা ন্যায়, কার ন্যায্য পাওনা বা কার পাওনা নয়। আমি জানি না আপনি কি বলতে চাইছেন স্যার। আমাদের পৈতৃক সম্পত্তি থেকে 5 একর দাদা আমার ছেলের নামে লিখে দিয়েছে, নিজের ইচ্ছায় দিয়েছেন স্যার। আমি ওর থেকে একবারও চাইনি। কোমল দেবী অলোক শর্মাকে? অলোক শর্মা? হ্যাঁ, অলোক শর্মা আপনাদের বাপের বাড়ির এলাকাতেই থাকে সে। হয়তো বিয়ের আগে থেকে আপনি তাকে চিনতেন। অলোক শর্মা আমার বাপের বাড়ি এলাকার? না স্যার, আমার তো কিছু মনে পড়ছে না। কিন্তু আপনি হঠাৎ করে এই লোকটার নাম কেন নিচ্ছেন? স্যার আমি 13 তারিখে রুঝানপুর থেকে বেরিয়েছিলাম। পানিপথ থেকে রাত্রি 11:30টায় আমার ট্রেন ছিল। আর সেই রাতেই রুঝানপুরে ললিতের মৃত্যু হয় 14 অক্টোবরের সকালে 1টা থেকে 3টের মধ্যে। জানতিস তুই? আমি তো ওখানে ছিলাম না স্যার, আমি তো ট্রেনে ছিলাম। ট্রেনের বাহানাটা বেশ ভালো। কোনো বাহানা বানাচ্ছি না স্যার, সত্যি বলছি। সত্যি বলার সময় আমি লোকের চোখে দেখি অলোক। পানিপথের এখানে আমাদের অফিসে চলে আয়, এসে দেখা কর, তারপর কথা বলি। এই যে প্রশ্নটা আপনি আমায় জিজ্ঞেস করছেন, এই প্রশ্নটাও পোকার মতো আমার মাথাকে খেয়ে ফেলছে। কি করে কেউ ঘরে ঢুকলো, এত খারাপভাবে আমার দাদাকে মারলো, আর মা, চন্দন, নিশা কেউ কিচ্ছু বুঝতে পারলো না? কোমল দেবী, এই যে পোকাটা আপনার মস্তিষ্ককে খাচ্ছে, সেই মস্তিষ্ক অনেক কিছু জানে, আমার থেকে বেশি। প্লিজ আপনি আমাকে বলুন যে এই 3 জন আপনার ভাইকে কেন মারলো? জমির জন্যে নাকি ফ্যাক্টরির জন্যে? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার, কিন্তু আমি সত্যি বলছি, আমার 2 ভাইয়ের মধ্যে কখনো কোনো ঝগড়া ছিল না। তাহলে কার সাথে অশান্তি ছিল? নিশার সঙ্গে নাকি আপনার বৌদি সুধার আমি সঙ্গে? কিচ্ছু জানি না স্যার। আপনি এই প্রশ্ন বারবার 1000 বার করলেও আমার একই উত্তর হবে। হ্যালো, মিস্টার দীপক বলছেন? বলছি। পানিপথ পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর গীতা বলছি। হ্যাঁ বলুন। সুধা মল্লিকের বেশ কাছের লোক আপনি। হ্যাঁ, আমি ওনাকে খুব ভালো করেই চিনি, আমরা কলিগ। আপনি চণ্ডীগড়ে থাকেন? এখনই তো আমি আপনাকে বললাম, আমরা কলিগস, একই অফিসে কাজ করি। অফিস চণ্ডীগড়ে। আপনি কি ব্যাপারে ফোন করেছেন সেটা বলুন। ললিত মল্লিকের মার্ডারের ব্যাপারে। আপনি চিনতেন ওনাকে? হ্যাঁ, সুধা ওর এক্স হাজবেন্ডের ব্যাপারে আমাকে বলেছিল। মার্ডারের সময় উনি এক্স ছিলেন না? মানে ওরা কয়েক বছর ধরে আলাদা ছিল। দীপক বাবু, এটা কি কোইন্সিডেন্ট যে আপনি 12 থেকে 15 অক্টোবর গুহানায় ছিলেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি গুহানাতে ছিলাম, কিন্তু এর মধ্যে কোইন্সিডেন্টের কি আছে? কোইন্সিডেন্ট হলো এটা যে গুহানা থেকে রুঝানপুর খুব বেশি হলে 20 মিনিটের দূরত্বে। কি করছিলেন আপনি ওখানে? ম্যাডাম, আমার বউয়ের বাপের বাড়ি গুহানাতে। ও, তো আপনি ম্যারিড? এটুকুই জানার ছিল আমাদের। থ্যাংক ইউ। হ্যালো, আমি পানিপথ পুলিশ স্টেশন থেকে গীতা সিং বলছি। ন্যাশনাল পিপলস ব্যাংক চণ্ডীগড় সেক্টর 18 ব্রাঞ্চে মিস্টার দীপক ভাল্লা কাজ করেন। ওনার ওয়াইফের ফ্যামিলি ডিটেলটা আমার চাই। ওর বাপের বাড়ি গুহানাতে। পানিপথের থেকে পুলিশের ফোন এসেছিল। কি করে? ওরা তোমার কথা জানলো কি করে? তোমার থেকেই হয়তো জেনেছে। এতক্ষণে পুরো ফ্যামিলির ডিটেলস বার করে ফেলেছে, সাথে শ্বশুর বাড়ি ফ্যামিলিরও। কি ধরনের কাটা ইউজ করেছিলিস তুই? খুব পাতলা ধরনের হবে, তাই না? যেটা দরজার গ্যাপ থেকে ভিতরে ঢুকে গেছিল। লেখাই তো আছে 13 অক্টোবর, পানিপথ থেকে দিল্লি, ডিপার্চার 11:30। স্যার রাত্রি 1:30টায় আমি দিল্লি পৌঁছেছিলাম। ওখান থেকে ওয়াপি ট্রেন ধরি যাতে তাড়াতাড়ি পৌঁছে যাই। তাড়াতাড়ি? কিন্তু 13 তারিখ রাত আর 14 তারিখ সকালে তো তুই এখানেই ছিলি, রুঝানপুরে। তুই ললিত মল্লিকের বাড়ি গেলি। ওখানে ললিতের মার্ডারের সময় আর কে ছিল তোর সাথে? আমি ওখানে যাইনি স্যার, পানিপথ থেকে ট্রেন ধরেছি। অলোক, ললিতের মার্ডারের সময় কে ছিল তোর সাথে? কাকে সাথে করে নিয়ে গেছিলিস তুই? নাকি চন্দন নিজে তোর জন্য দরজা খুলে তোকে বাড়ির ভেতর ডাকে?
আর তারপর আমাদের কনফিউজ করার জন্য ছিটকিনি কাটা। না না স্যার, আপনার কিছু ভুল হচ্ছে। আমি কোনো মার্ডার করিনি। ওয়াপিতে আমি চাকরি পেয়েছি। সারা জীবন তুই এখানে কাটালি, রুঝানপুরে, আর ঠিক 13 তারিখেই তুই তোর চাকরির চক্করে ফেরত চলে গেলি। স্যার, এখানে আমার অবস্থা খুব খারাপ ছিল স্যার। এই জন্য আমার শালা আমাকে কাপড় বানানোর ফ্যাক্টরিতে কাজ দিয়েছিল। আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে স্যার, তাই এই চাকরিটা আমার কাছে বিরাট ব্যাপার। ললিতের মার্ডারের জন্য কত টাকা নিয়েছিস তুই, বা কে দিয়েছে তোকে? চন্দন না চন্দন আর নিশা দুজনে মিলেই? শান্তি দেবীও কি এই ষড়যন্ত্রের ভাগিদার ছিলেন? বল। স্যার, আমি এনাদের চিনি কারণ এনারা রুঝানপুরের লোক। এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো এনারা এমন কাজ করতে আমাকে টাকা কেন দেবেন? আমি যতদূর জানি স্যার, ললিতা চন্দন তো ভাই, দুজনে একসাথে একই বাড়িতে থাকে। তো চন্দন নিজেরই বাড়িতে নিজের ভাইকে কেন মারবে? কিছু নেই। কিচ্ছু না স্যার। এই অলোক শর্মা সত্যি কথা বলছে। এই সমস্ত ডিটেলস আমি চেক করেছি। 13ই অক্টোবর রুঝানপুর ছেড়ে চলে যাওয়া শুধুই একটা কোইন্সিডেন্স। আর স্যার দীপক ভাল্লা, উনি তো বিবাহিত, সুধার সাথে ক্লোজ, কিন্তু এতটাও ক্লোজ নয় যে অ্যাফেয়ার জাতীয় কিছু হবে। কিন্তু খুনের রাতে ওনার ক্রাইম সিন থেকে 20 মিনিট দূরত্বে নিজের শ্বশুর বাড়িতে থাকাটা কোনো অ্যাঙ্গেল তৈরি করছে না? না স্যার, সোর্স থেকে যা বুঝতে পারলাম দীপক ভাল্লার কোনো ইনভলভমেন্ট এই কেসে চোখে পড়ছে না। ইনফ্যাক্ট গোহানায় ও শ্বশুর বাড়িতে থাকাটাও একটা কোইন্সিডেন্স ছিল। নানা কোইন্সিডেন্স এই কেসটা আমাদের সামনে চলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে এমন কোনো কোইন্সিডেন্স আসছে না যেটা ললিত মল্লিকের খুনি পর্যন্ত পৌঁছে দেয়। তাহলে কি আমরা একটা পারফেক্ট মার্ডারের তদন্ত করছি? কেননা ক্রাইম সিনে কোনো ক্লু নেই। যে বাড়িতে খুন হয়েছে ওই সময়ে ওই বাড়িতে 3 জন ছিল, কেউ কিছু দেখেনি, কিছু শোনেনি। তবে কি এই খুনটা বাড়ির কেউই করেছে? ইনসাইড জব? যদি কেউ বলতে পারে তো সেটা চন্দনই পারে স্যার। কিন্তু যদি প্রশ্ন সেখানেই আটকে থাকে, তার জবাব বদলাবে কি করে? ফ্র্যাঙ্কলি স্যার, আমাদের কাছে মল্লিক ফ্যামিলির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই, কিন্তু আমরা এটা পরিষ্কার জানি যে এই পরিবারের 4 দেয়ালের মধ্যে এমন কিছু না কিছু আছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। এই চন্দনের ব্যাপারে ভালো করে ইনভেস্টিগেট করো, কিছু না কিছু পাবে, অবশ্যই পাবে। কিছু জানতে পারলি? লেগে রয়েছি, খোঁজ করছি। এখনো অব্দি তো কিছুই হাতে আসেনি। এখন টাকার কি হবে? টাকা পেয়ে যাব, মামলাটা তো ঠান্ডা হোক আগে। মা, আসছি। বাবা, ফ্যাক্টরি থেকে শীতল ফোন করেছিল। ওখানেই যাচ্ছি মা, ওখান থেকে জমিতে চলে যাব। শোনো, এই নাও তোমার টিফিন বক্স। আজ আমার কাজে যেতে ইচ্ছেই করছে না। আচ্ছা, সন্ধেবেলায় রুটিটাও তো খেতে হবে, ভালোবাসায় পেট ভরে না। কিন্তু মনটাও যে ভরে না, এত কষ্টে পেয়েছি আর ভালোবাসাকে। ব্যাস, অনেক হয়েছে। কাজের জায়গায় দেরি হয়ে যাবে, সেটা ঠিক হবে না। ওহো, যাচ্ছি। আরে গোবিন্দদা, কি খবর? 1 মাস ধরে একটা কেস আছে আমার কাছে, কিন্তু খবর পেয়েছি যে পাখিটা ফুরুত। কি এমন বড় কেস পেয়েছো ভাই? ওই রুঝানপুর আছে না, পানিপথের, ওখানে ললিত মল্লিক নামে একজনের মার্ডার হয়। আরে ওই মল্লিক পরিবার? খুব অদ্ভুত লোক ওরা ভাই। তুই চিনিস ওদেরকে? 4 বছর আগের কথা, বাড়িতে নজর রাখার কাজ পেয়েছিলাম। কেন? ওই যে ললিত মল্লিকের ছোট ভাই আছে না, চন্দন মল্লিক। চন্দন মল্লিক। আরে ও তো সাহেবের সন্দেহের লিস্টের প্রথমেই আছে। ওর বউ একদিন বাড়ি থেকে পালিয়ে গেছিল। কি বলছিস রে? হ্যাঁ, 4 বছর আগের কথা। সাহেব বললো ভালো টাকা পাবি, খোঁজ নে বাড়িতে ঝামেলাটা কি। কিন্তু সেই সময় তো পানিপথে স্যারের ফোন এলো পুরনো কেসটার ব্যাপারে, তো এই কাজটা ছাড়তে হলো। তাহলে ব্যাপারটা এরকম। সাহেব এই খবরটা আমাকে খুঁজতে হয়নি, একা একাই চলে এসেছে একটা বন্ধুর মাধ্যমে। এটা খোঁজ লাগা গোবিন্দ, এই চন্দনের স্ত্রী নিশা কেন পালিয়েছিল? সাহেব আমার বন্ধুটা এই লাইনেই কাজ করে, কিন্তু এই কেসটাও কখনো নেয়নি, সেই জন্য ওই ব্যাপারে কিছু বলতে পারবে না। ঠিক আছে, তাহলে বাড়ির 4 দেয়ালের মধ্যে কিছু একটা ঘটছিল, কয়েক বছর ধরেই ঘটছিল। আমাদের প্রাইম সাসপেক্ট চন্দন মল্লিকের স্ত্রী নিশা মল্লিক বাড়ি থেকে পালিয়ে যায়। এটা প্রপার্টির বিষয় নয় বোধহয়, ভেতরের কোনো ব্যাপার যেটা লুকোচ্ছে ওরা। গীতা,
চন্দন মল্লিকের স্ত্রী নিশা মল্লিক, ওকে ডেকে পাঠাও। স্যার। হ্যালো, নিশা দেবী, কিছু কথা বলার আছে। কি ব্যাপারে? আপনি আমাদের অফিস চলে আসুন। আগে তো বলুন কি ব্যাপারে। কিছু জিজ্ঞেস করার আছে, তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে। হ্যাঁ নিশা, বলো। ওনারা ডেকেছেন। ওরা ডেকেছে? মানে? পুলিশ পানিপথের অফিসে। আচ্ছা, কিছু বলেছে কেন ডাকলো? না, শুধু বললো যে তাড়াতাড়ি অফিসে চলে আসতে। শোনো, তুমি যাবে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমিও যাব। তুমি টেনশন নিও না, আমি আসছি তোমাকে নেওয়ার জন্য। তদন্ত এখনো খুনের উদ্দেশ্য নিয়ে গোলক ধাঁধার মধ্যে ঘুরেই চলেছিল। কোনো প্রমাণ হাতে আসেনি যা খুনির উপর আলোকপাত করতে পারে। সত্যি কি এই খুনটা এত পারফেক্ট ভাবে করা হয়েছিল যে তদন্ত শুরু হওয়ার 1 মাস পরেও পুলিশের হাতে কোনো সূত্র আসেনি? চন্দনের স্ত্রী 4 বছর আগে পালিয়ে যাওয়ার খবর কি ললিত মার্ডার কেসের অন্ধকার গলিতে কোনো রকম আলোকপাত করতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাবো আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.